প্রিয় দর্শক, সর্বশেষ আমেরিকা ইরান যে আলোচনা পাকিস্তানের মধ্যে হয়েছে সংগঠিত, এবং সেই আলোচনাটি সফল হয়নি। কেননা আমেরিকার প্রতিনিধি দল জেডি ভান্সের নেতৃত্বাধীন যে প্রতিনিধি দল ছিল বা পাকিস্তানে এসেছিল, তারা পাকিস্তান ত্যাগ করেছে বলে জানা গিয়েছে সর্বশেষ খবর অনুযায়ী। কারণ চুক্তিতে তারা উভয় দেশ একমত হতে পারেনি, এটাই আমরা লক্ষ্য করেছি। চুক্তিটি না হওয়াতে যুদ্ধ যে আবার শুরু হবে সেটা পরিষ্কার। কেননা উভয় দেশ যদি সমঝোতায় না পৌঁছায় তাহলে তো যুদ্ধ আবার শুরু হবে। তবে আমরা পরবর্তী অবস্থা লক্ষ্য করছি কি হয়। এখনও যেহেতু আলোচনার দরজা শেষ হয়ে যায়নি, কূটনৈতিক সমাধানের পথ যদি না আসে তাহলে তো শেষ পর্যন্ত সামরিক সমাধান, অর্থাৎ সামরিক ক্ষেত্রে সেটা আবার শুরু হবে এবং উভয় দেশের পাল্টাপাল্টি। এবং এই চুক্তিটি কেন হলো না সেটা অবশ্য পর্যালোচনা করা যেতে পারে। বা চুক্তিতে ইতোমধ্যে আমরা উভয় দেশের শর্তগুলো লক্ষ্য করেছি। ইরান 4টি মৌলিক শর্ত দিয়েছে এবং সেই 4টি শর্ত আমেরিকা মানতে নারাজ। অপরদিকে আমেরিকার যে শর্তগুলো রয়েছে সেগুলো, এবং ইসরায়েলও শর্ত দিয়েছে। এবং ইতোমধ্যে আমরা বিভিন্ন খবর পাচ্ছি। তার মধ্যে একটি খবর হলো পাকিস্তান সৌদি আরবে তাদের বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করেছে। তাদের যে স্ট্র্যাটেজিক চুক্তি রয়েছে, সামরিক চুক্তি রয়েছে সৌদি আরবের সাথে, এবং সেই চুক্তির আলোকেই পাকিস্তান তাদের বিমান বাহিনীর সদস্য অর্থাৎ পাইলটদের এবং যুদ্ধ বিমান সৌদি আরবে পাঠিয়েছে এবং সেনাবাহিনীও পাঠিয়েছে। ইতোমধ্যে এই বিমান বাহিনীর সদস্য বা পাকিস্তানের সামরিক সদস্যগুলা যারা গিয়েছেন তারা কার বিরুদ্ধে মূলত যুদ্ধ করবেন? আমরা জানি যুদ্ধটি চলমান মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যে, এবং ইসরায়েল যেহেতু ইরানে হামলা করছে এবং সাথে আমেরিকাও আছে, এবং সেই হামলাগুলোর কারণে আমরা লক্ষ্য করছি যে ইরানে প্রচণ্ড হামলা হয়েছে, পাল্টা হামলা করেছে ইরান। কিন্তু সৌদি আরব এই যুদ্ধে মূলত আমেরিকা ইসরায়েলের পক্ষেই কাজ করেছে, সেটা আমরা লক্ষ্য করেছি। এখন পাকিস্তানের সাথে যেহেতু সৌদি আরবের স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কের আলোকে এবং সেই চুক্তির আলোকে মূলত বিমান বাহিনীর সদস্যদেরকে তারা পাঠিয়েছে, পাইলট পাঠিয়েছে, বিমান পাঠিয়েছে, যুদ্ধ বিমান বিভিন্ন ধরনের। এবং যেখানে মূলত মুসলমানদের পক্ষে থাকার কথা, কিন্তু পাকিস্তান যেহেতু অর্থনৈতিক চাপে রয়েছে এবং সেই চাপ মোকাবিলায় তাদের অর্থের প্রয়োজন, এবং আমরা জানি যে পাকিস্তানের সেনাবাহিনী মূলত অর্থের উপর বেশি নির্ভর করে, বা অর্থের প্রতি তাদের লোভ যথেষ্ট রয়েছে। সেজন্য এই অর্থ যেহেতু পেয়েছে $5 বিলিয়ন, এবং সেই অর্থ তারা কাজে লাগাবে, এবং এর বিনিময়ে তারা হয়তোবা ইরানের বিরুদ্ধেই এই যুদ্ধ পরিচালনা করবে। সবচেয়ে বড় কথা হলো ইসরায়েল আমেরিকা যেহেতু এত মুসলমানদের এত দুর্বল হিসেবে পেয়েছে যে সাধারণত এত দুর্বল অবস্থায় আর ভবিষ্যতে পাবে কিনা সেটা ভাববার বিষয়। সুতরাং তারা যে একটা কার্যকর চুক্তিতে আসবে সেটা আসলে কতটুকু বাস্তব সেটা বোঝা যাচ্ছে। কেননা মুসলমানদের যেভাবে এত দুর্বল পেয়েছে
ইসরায়েল এবং আমেরিকা এই দুর্বল সুযোগে মুসলমানদেরকে যদি ক্ষতি না করে তাহলে আর কখন করবে। সুতরাং একদিকে যেখানে সৌদি আরব বা আরব দেশগুলোকে ইসরায়েল আমেরিকার পক্ষে পেয়েছে ইরানের বিরুদ্ধে, সুতরাং ইরানকে মুসলমানদের একটি শক্তিকে দুর্বল করার জন্য বা ধ্বংস করার জন্য বা বিনষ্ট করার জন্য তাদের যে মোক্ষম সময় তারা পেয়েছে, যেটা প্রত্যাশা করেছিল হয়তো শতাব্দীতে আর এই ধরনের সুযোগ তারা পাবে না। সুতরাং কেন তারা যুদ্ধবিরতিতে পৌঁছাবে, এই বিষয়টা বাস্তব, এটাই বাস্তবতা। যাই হোক, আমাদের মুসলমানদের বিভিন্ন সময়ের দুর্বলতার জন্য মুসলমানরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে যে মার্কিন গোয়েন্দা সংস্থা তারা দাবি করেছে যে চীনের সাথে ইরানের একটি অস্ত্র চুক্তি হয়েছে, যেটা গোপনে, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীন থেকে তারা গ্রহণ করবে বা চীন পাঠাবে তৃতীয় কোনো দেশের মাধ্যমে। সুতরাং উভয় দেশের প্রস্তুতি যে চলমান রয়েছে সেটা আমরা প্রত্যক্ষ করছি। কারণ যেহেতু আলোচনা কার্যকর হয়নি বা সফল হয়নি, সুতরাং এখন তো যুদ্ধই নির্ধারিত হয়ে গেল এবং বিশ্ববাসী অবশ্য একটি কঠিন যুদ্ধ অদূর ভবিষ্যতে দেখতে পাবে। বিশ্বে অশান্তি বিরাজ করবে এবং যে বিরাজমান অশান্তি রয়েছে সেটা হয়তো আরও বিস্তার লাভ করবে। সুতরাং আমরা কল্পনাই করতে পারি যে আসলে এই যুদ্ধটা হয়তোবা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে না এবং মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্ব ক্রমান্বয়ে যদি এই যুদ্ধে যোগদান করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যে যাচ্ছে এই বিশ্ব, সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না। ইসরায়েল দীর্ঘদিন থেকে কাজ করেছে, গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখেছে এবং এই স্বপ্ন বাস্তবায়নের মোক্ষম সময় তাদের এখন। সুতরাং তারা যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ হোক সেটা আসলে কখনোই চাইবে না। অপরদিকে নেতানিয়াহু, যার বিরুদ্ধে মামলা রয়েছে, দুর্নীতির মামলা, যুদ্ধ বন্ধ হয়ে গেলে সেই মামলাটা চলমান হয়ে যাবে এবং তার সাজা হতে পারে। সেজন্য সে যুদ্ধ বন্ধ হোক সেটা কখনোই চাইবে না। অপরদিকে মুসলমানদের যে শক্তি রয়েছে সেই শক্তিটা মুসলমানদের পক্ষে খরচ না করে বরং মুসলমানদের ধ্বংসের কাজে ব্যবহার হচ্ছে। তবে এটা বাস্তবতা। মহান রব্বুল আলামিন মুসলমানদের যেহেতু সমর্থন করেন, প্রকৃত মুসলমান ধার্মিক মুসলমানদের, সুতরাং তাদের তিনি অবশ্যই তার কুদরতি সাহায্য মদদ দান করবেন, সেটা আমরা আশাবাদী। এবং এই বিশ্বের ধার্মিক প্রত্যেক মুসলমানের অন্তরে রক্তকরণ হচ্ছে, কারণ প্রত্যেক মুসলমান চায় এই যুদ্ধে মুসলমানদের শক্তিটা বিজয় হোক। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আরব রাজতন্ত্র, যেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের মাধ্যমে এবং তৎকালীন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বংশধর এবং মোটামুটি ইসলামের প্রতি যাদের দরদ ছিল সেই শক্তিকে উৎখাত করে সৌদ পরিবার তথা রাজ পরিবারগুলো এবং ওহাবি আব্দুল ওহাব নজদির সাথে যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, আত্মীয় সম্পর্কে স্থাপনের মাধ্যমে একত্রিত হয়েছিল এবং সেই শক্তিকে ব্রিটিশরা, তখন যে সাম্রাজ্য ছিল ব্রিটিশদের, সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা তাদের ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু বর্তমানে এমন একটি সময়ে উপনীত হয়েছে যে সেই রাজতন্ত্রগুলো আসলে পঙ্গুর পরিস্থিতিতে পড়েছে। রাজতন্ত্রগুলো আসলে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। হয়তো কোনো শক্ত ধাক্কা আসলেই যে রাজতন্ত্র পড়ে যাবে এটা বলাই বাহুল্য। ইতোমধ্যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে আরব রাজতন্ত্রগুলো যে পড়ে যাচ্ছে এবং অবশ্য রাশিয়ার একটি বক্তব্য এসেছে যে আরব রাজ পরিবারগুলো
আল্লাহকে যতটা ভয় না পায় তার চেয়ে বেশি ভয় পায় ট্রাম্পকে। এ ধরনের একটা মন্তব্য অবশ্যই রাশিয়া থেকে এসেছে। যাই হোক, এটা বলাই যায় যে আরব রাজতন্ত্রগুলো শেষ পর্যন্ত কতদিন টিকতে পারে সেটা ইরান এবং আমেরিকার এই যুদ্ধ অনেকটা নির্ধারণ করে ফেলবে। কেননা ইরান যদি এই যুদ্ধে টিকে যায় তাহলে কিন্তু আরব রাজ পরিবারের জন্য অবশ্যই অশনি সংকেত। তবে আমরা চাই আরব দেশগুলোতে তথা মুসলিম দেশগুলোতে ধার্মিক মুসলমান যারা মুসলমানদের পক্ষে কাজ করবে, মানুষের পক্ষে কাজ করবে, এই বিশ্বকে শান্তিময় করার জন্য এবং শান্তির ধর্ম ইসলাম এবং মুসলমানদের পক্ষে কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন এবং যে শক্তিগুলো আসলে ক্ষমতায় আসুক এবং মুসলমানদের পক্ষে কাজ করুক। মহান রব্বুল আলামিন অফুরন্ত সম্পদ দান করেছেন এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেখানে অফুরন্ত সম্পদগুলো মুসলমানদের কল্যাণে যদি ব্যয় করা হতো তাহলে এই বিশ্বে মুসলমানদের অতীতের মতো আবার শৌর্য বীর্য চলে আসতো। কিন্তু সেই অবস্থাটা সহসাই তৈরি হচ্ছে না। অবশ্য আমরা কল্পনা করছি, প্রত্যাশা করছি যে অদূর ভবিষ্যতে আসলে মুসলমানদের বিজয় হবেই এবং সেটা হবে হয়তো মার খেতে খেতে, বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়ার পরে শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হবে, এটা নিশ্চিত। কিন্তু সেই বিজয় কত দূর? যাই হোক, আমরা লক্ষ্য করছি যে পরবর্তীতে আবার দ্বিতীয় দফায় এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে হয়তো আরও শক্তিশালীভাবে শুরু হবে। অবশ্য উভয় পক্ষ এক্ষেত্রে প্রস্তুতি নিয়েছে। সাময়িক যে যুদ্ধবিরতি হয়েছে এই যুদ্ধবিরতির আড়ালে উভয় পক্ষ নিজেদেরকে শক্তিশালী করেছে। শুধু আমেরিকা যে নিজেদের শক্তিশালী করেছে এমন নয়, ইরানও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ যুদ্ধরত কোনো দেশ প্রতিপক্ষ শক্তিশালী হোক প্রস্তুতি নিয়ে আর তারা বসে থাকবে এমন নয়। উভয় পক্ষই অবশ্যই নিজেকে প্রস্তুত করার জন্য, পরবর্তী ধাপের যুদ্ধগুলো পরিচালনা করার জন্য, এবং প্রত্যেকেই তো একটি যুদ্ধ হলে প্রত্যেকেই বিজয় চায়। এবং আমরা লক্ষ্য করছি ইরানের হাতে যে হরমুজ প্রণালী রয়েছে এবং সেই প্রণালী মুক্ত করতে হলে অবশ্যই ইরানকে নেস্তেনাবুদ করতে হবে, দখল করতে হবে। তা হয়তো একেবারে অসম্ভব হয়ে যাবে। ইতিমধ্যে আমেরিকার অস্ত্রের টান পড়েছে। অবশ্য এই পরিস্থিতি থেকে মুসলমানদের যে কয়েকটি শক্তিশালী শক্তি রয়েছে তার মধ্যে তুরস্ক, পাকিস্তান অবশ্য মুসলমানদের একটি শক্তিশালী শক্তি বলা যায়। কারণ ইরানের যে শক্তি রয়েছে মুসলমানদের মধ্যে সেটা তো এখন তারা আক্রান্ত, সুতরাং তাদের যুদ্ধ যে চলমান থাকবে এবং তাদের প্রচেষ্টা অবশ্যই তারা চালিয়ে যাবে। শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তুরস্ক নেটোর সদস্য হিসেবে তাদের হাত পা অনেকটা বাঁধা। পাকিস্তানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, কিন্তু এটা ভাবতে হবে যে বর্তমানে ইরানের উপর যে আগ্রাসন হচ্ছে ভবিষ্যতে যে পাকিস্তান এবং তুরস্কের উপর হবে না এমন নয়, বরং প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি সেরে রাখছে যাতে করে তাদের উপর যদি ভবিষ্যতে কোনো আগ্রাসন আসে তা মোকাবেলা করার জন্য। কিন্তু পরিতাপের বিষয়, পাকিস্তান যদি এখন ইরানের বিরুদ্ধে অবস্থান নেয় এবং অদূর ভবিষ্যতে যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন আসে সেক্ষেত্রে ইরানও পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এতে করে মুসলমানদের শক্তি ক্রমান্বয়ে দুর্বল হবে। কারণ এককভাবে যদি কাউকে ধরা হয় এবং সে যদি কোনো মিত্র না পায়, এক্ষেত্রে এককভাবে সে বৃহত্তর শক্তিকে মোকাবেলা করা তার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু মুসলমানদের সংগঠন ওআইসিও, যা আসলে অনেকটা শক্তিশালী হওয়ার প্রয়োজন ছিল, যে ওআইসিও প্রতিষ্ঠিত হয়েছিল গাজাকে বা ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, সেই ওআইসি আসলে ফিলিস্তিন বা গাজাকে
রক্ষা করতে সমর্থ হয়নি, বরং চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মুসলমানদের শাসক গোষ্ঠী। এই মুনাফিক শাসক গোষ্ঠীর জন্য আজ মুসলমানদের করুণ অবস্থা। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের নিজ নিজ অবস্থানে মুসলমানদের প্রতি ভালোবাসা এবং বিজয় কামনা করা, বিশেষ করে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রার্থনা করতে হবে। এখন বলা যায় যে সর্বশেষ যেহেতু নিজেদের প্রস্তুতি, মুসলমানদের প্রস্তুতি এবং মুসলমানরা এই যুদ্ধে টিকে থাকার জন্য যে প্রস্তুতি সম্পন্ন থাকার কথা, সেদিকে যেহেতু আমাদের তেমন ভূমিকা রাখার সুযোগ নেই, সেজন্য শেষ ভরসা মহান রব্বুল আলামিনের সাহায্যের জন্য প্রার্থনা করা। এটা ছাড়া আর কি করার উপায় আছে? শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হোক এবং মুসলমানদের পক্ষে মহান রব্বুল আলামিনের কুদরতি শক্তিগুলো দাঁড়িয়ে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।